This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ টিভি 9 বাংলায় স্বাগত। হটস্পটে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আচ্ছা, সন্ধ্যাবেলা ওয়েদারটাও বেশ একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, গরম গরম জিলিপি খাবেন নাকি? না, আমি এই পাশ থেকে আপনাদের জিলিপি খাওয়াতে পারবো না, তবে একটা জিলিপি দেখাবো যেটা খুব একটা সচরাচর দেখান না, এবং এমনও দেখাবো রাজ্যের মন্ত্রী কিভাবে জিলিপির প্যাচে আটকে পড়েছে, কেন পড়েছে সেই সন্ধানও আপনাদের দেব। হটস্পটে আজকে ইস্যু শিক্ষায় চন্দ্রগ্রহণ। বুঝতেই পারছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কিভাবে ফাঁপড়ে পড়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সশরীরে হাজিরা দিতে হবে, কারণ তিনি তো হিসেব মেলাতে পারছেন না। দ্বিতীয় ইস্যু আয়ার তোলাবাজি। এই ইস্যুটা আমরা প্রত্যেকেই জানি, যারা প্রায়শই সরকারি হাসপাতালে যায়, সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল, তারা জানি যে কোথায় কোথায় কিভাবে তোলাবাজি হয়। দেখাবো আপনাদেরকে, কোথায় ঘটেছে জানাবো। তৃতীয় ইস্যু বালির বাঁধ। বাঁধ তো বালি হলে চলবে না, বাঁধ তো শক্তপোক্ত হতে হবে, কিন্তু কোথায় বালির বাঁধ হলো? মানে কোটি কোটি টাকা খরচা করে বাঁধ তৈরি হচ্ছে, কিন্তু বালি দিয়ে তৈরি হচ্ছে, বুঝতে পারছেন? সেগুড়ে বালি হচ্ছে একেবারে। কেন, কি পরিস্থিতি জানাবো আপনাদেরকে। তবে সবার প্রথমে ওই যে সন্ধ্যেবেলা, যেহেতু আমি একটু আড়াই প্যাচ দিয়েই শুরু করতে চাই, কিন্তু আমি যে জিলিপি দেখাবো না, সেই জিলিপিতে আড়াই প্যাচ নয়, সেই জিলিপির প্যাচের অঙ্কটা যেন ভীষণভাবে জটিল। বিষয়টা এত জটিল করবো না বরং আপনাদের কাছে আমি একটা ছবি দেখাতে বলবো পিসিআরকে। দেখুন, টসটসে রসে ভরা জিলিপির স্বাদ বাঙালির কাছে নতুন কিছু নয়। নতুন যেটা হলো সেটা জিলিপির বহর। আমার আপনার এলাকায় এত বড় জিলিপি দেখেছেন কিংবা চেখে দেখেছেন? বাঁকুড়ার কেঞ্জাপাড়ায় ভাদ্রের শেষে এমন জাম্বো সাইজের জিলিপি পাবেন। ঠিকানা দিলাম, আমি খাওয়াতে না পারি। কোনোটা 2 কেজি, কোনোটা আবার 4 কেজি। তবে বিশাল আকার এই জিলিপিতে কামড় বসাতে গেলে কিন্তু পকেটে রেস্ত থাকা চাই। আড়াই প্যাচের জিলিপি এখনো অজস্র প্যাচের। আর এত যখন প্যাচের কথা বলছি, তখন রাজ্যের এক মন্ত্রী আক্ষরিক অর্থে কিন্তু প্যাচে পড়েছেন, তিনি চন্দ্রনাথ সিনহা। নিয়োগ দুর্নীতির তদন্তে বেজায় বিপাকে পড়েছেন রাজ্যের কারামন্ত্রী। চাকরি দুর্নীতির কোটি কোটি টাকা কারামন্ত্রীর কাছে রয়েছে, এমনই বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিকের চাকরি বেচে চন্দ্রনাথের পকেটে প্রায় 13 কোটি টাকা ঢুকেছে বলে চার্জশিটে দাবি করছে ইডি। আর এখানেই শেষ নয়, মন্ত্রী বেহিসেবের আয়ের কোন রকম হিসেব দিতে পারছে না। আশা রাখি নেক্সট দিনে সুবিচার পাবো। কিন্তু আজকে নতুন তথ্য প্রমাণ দেওয়ার কথা বলছি, সে দিয়েছে, দেখা যাবে। আমাদের তো উত্তর দিতে হবে, উত্তর সঠিক সময় উত্তর দেবো। আপনার যে 12 কোটি টাকার সম্পত্তি, সেটা হিসাব বহির্ভূত বলে জানাচ্ছে ইডি, সেটা প্রমাণ হয়ে পড়ে। কিন্তু ব্যাপার হচ্ছে, হ্যাঁ, তিনি বেহিসেবি টাকার হিসেব মেলাতে পারছেন না, কিন্তু কেন প্যাচে পড়লেন, মানে কোন পথে তিনি ক্রমশ ফাঁসছেন সেটা একটু দেখাই। কতগুলো পয়েন্ট আপনাদের জন্য করেছি। চাকরি বিক্রি করে মন্ত্রীর পকেটে 13 কোটি টাকা গিয়েছে, এরকমই তো চার্জশিটে দাবি করেছে ইডি। তারপরে প্লেটটা দেখুন, মন্ত্রী, তার স্ত্রী এবং 2 পুত্রের অ্যাকাউন্টে আয়ের সঙ্গে সঙ্গতিহীন আমানতের হদিশ পাওয়া গিয়েছে। তারপরে প্লেটটা দেখাতে বলি, চাকরি বিক্রি 13 কোটি যে টাকা ঢুকেছে, সেই টাকার কোনো রকম হিসেব দিতে পারছেন না, এবং হিসেব যখন চাওয়া হলো তার কাছে, তখন হিসেব দেওয়ার জন্য তিনি সময় চাইছেন। চাপ বহাল রয়েছে এই মুহূর্তে চন্দ্রনাথের উপর। শনিবার সশরীরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে ইডির বিশেষ আদালতে। তবে মন্ত্রীর অন্তর্বর্তী জামিন খারিজের আবেদনও জানিয়েছে এবং 7 দিনের হেফাজতে চায় এই মুহূর্তে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে কেন্দ্রীয় এজেন্সি। পরিস্থিতি বুঝে বাড়তি সময় চান মন্ত্রীর আইনজীবী। যেটা বললাম, শনিবার পরবর্তী শুনানি রয়েছে, মন্ত্রীকে ফের সশরীরে হাজিরার নির্দেশ আদালতে। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় বিচার ভবনে সিবিআই বিশেষ আদালতে চন্দ্রনাথকে অভিযুক্ত দায়ের করে 6ষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়। চন্দ্রনাথ সিনহার নাম তো আসবে, এটা অত্যন্ত স্বাভাবিক। 13 কোটি টাকা হয়তো ইডি খুঁজে পেয়েছে, এটা হিমশৈলের চূড়া মাত্র। তৃণমূলের প্রত্যেকটি এমএলএ কম করে 100 কোটি 200 কোটি টাকার মালিক। প্রথম কথা হচ্ছে চাকরি বেচেছেন, দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন, তৃতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন। এদের প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি। এর আগেই কিন্তু আমরা দেখেছিলাম ইডির আদালতে আত্মসমর্পণ করেছিলেন চন্দ্রনাথ সিনহা, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ব্যক্তিগত বন্ডে জামিনও পেয়েছিলেন বোলপুরের তৃণমূল বিধায়ক।
হিসেব দিতে না পারলে নিয়োগ দুর্নীতি মামলায় বহাল থাকবে চন্দ্রনাথের জামিন? এই প্রশ্নটা কিন্তু উঠছে। এবার একটা ছবি বরং আপনাদেরকে সরাসরি দেখাবো, বলবো মালদার একটা ছবি দেখাতে। একটা ছবি দেখাবো আপনাদেরকে। এই দৃশ্যটা আমাদের কিন্তু প্রত্যেকেরই প্রায়শই ভীষণ চেনা, জানেন? আমার আপনার এলাকার সরকারি হাসপাতালে পরিচিত ছবি। প্রসূতির পরিবারের সঙ্গে আয়ার তর্কাতর্কির ভিজুয়াল দেখালাম। জোর করে ভয় দেখিয়ে প্রসূতির পরিবারের কাছ থেকে টাকা আদায়ের ফন্দি। মুখ্যমন্ত্রী বলেছিলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাধারণ মানুষের পাশে সরকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, আর এটাই কি তার বাস্তব ছবি? জন্ম থেকে মৃত্যু অবধি এত পরিকল্পনা কোথাও করা হয়নি। কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে জন্মের আগেই টাকার জুলুম সহ্য করতে হয় বলে অভিযোগ উঠছে। কত টাকা চাইছো? কইছে কি 1000 টাকা দাও, তোমার গাড়ি করেছে না তো মালদা ঠেলে দিব, এ করে দিব। বলছিল টাকা দাও, তাহলে আমি যাব না, দেব না। ও পেশেন্ট হাত দিতে চাইছিল না? না, চাইছিল না। তো টাকা দিয়েছেন আপনি? ও বেডে শুয়ে ছটফট করছে, বলছে যাই না, তুমি টাকা দাও তাহলে যাব। আমার তো কোনো অসুবিধা আছে, শরীরটা খারাপ আছে, সেই বলে আমার বাড়ির গার্জিয়ান বলল যে না টাকা দিব, কিন্তু আমার রোগীটাকে করে দাও। লেবার রুমে ঢোকানোর পরে আগে বলে না, পরে যখন ছটফট করছে রোগী তখন এরকম কথা বলছে, টাকা দিব তাহলে হাত দিব, না তো দেবো না, এরকম। হ্যাঁ, টাকা নিয়েছে। কত টাকা নিয়েছে? 2000 টাকা নিয়েছে। কারা নিয়েছে টাকাটা? ও মাসিরা। অথচ হাসপাতালে ঢুকলেই জানেন তো নজরে পড়বে বড় বড় করে লেখা প্রসব পরিষেবা এবং নিশ্চয় জানের জন্য হাসপাতাল বা বাইরের কাউকে টাকা দেবেন না। কিন্তু অভিযোগ টাকা ছাড়া লেবার রুমে নাকি কোনো কাজই হয় না। সৌজন্যে আয়াদেরই একাংশ। সন্তানের জন্ম হলে খুশি হয়ে রোগীর পরিবারকে কিছু দিতে বলেন তারা, তাতেও আবার ভাগ রয়েছে। ছেলে হলে বকশিসের পরিমাণ বেড়ে যায়, আর যদি কেউ বেগরবাই করেন তাহলে প্রসব বেদনা উঠলেও সাহায্যের জন্য আয়াদের একাংশ এগোন না। অভিযোগ কিন্তু মারাত্মক। এই টাকাটা কি কারণে নিচ্ছেন আপনারা একটু বলবেন? তো কত টাকা করে আপনারা দাবি করছেন? 500, 400, 300। কিন্তু ওরা তো বলছে নাকি 2000, 3000, এমনকি 5000 টাকা করে দাবি করছেন। আর বলছি যে আপনারা এই ট্রান্সফার করার হুমকি কেন দিচ্ছেন এদেরকে, যে ট্রান্সফার করিয়ে দিব আপনারা? কোথায় কে বলে? এই যে যারা আছে, যারা কেউ হয়তো বৌমাকে নিয়েছে, কেউ হয়তো স্ত্রীকে নিয়েছে। আমি তো জানি না। টাকা নিয়ে প্রসূতির পরিবারের সঙ্গে ঝগড়ার ছবি বাইরে আসতেই হইচই পড়ে গিয়েছে, নড়ে চড়ে বসেছে প্রশাসন। সরকারি পরিষেবায় সমস্ত রকম চিকিৎসা ফ্রি, এটা নিয়ে দ্বিমত, দ্বৈতমত, ত্রিমত কোনো জায়গায় নেই। যিনি কমপ্লেন করছেন তাকেও প্রমাণ করতে হবে 5000 টাকা নিয়েছে। কারণ এর ভেতরে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটাও তদন্ত করা উচিত। ভাবুন একবার, জন্মের আগে টাকা দাও, জন্মের পরে টাকা দাও, এমনকি মরেও শান্তি নেই। স্বাভাবিকভাবে দুর্নীতি কিভাবে বাংলার সমাজ ব্যবস্থাকে আষ্টে পৃষ্ঠে জড়ে ধরেছে সেটা অন্তত বুঝতে পারলেন। এবার একটু মালদার দিকে নজর রাখি। 25 বছর আগে রাজ্য জুড়ে ভয়াল বন্যা হয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ম্যান মেড বন্যা। বিরোধী নেত্রী থাকাকালীন যা বলতেন, রাজ্যের প্রশাসনিক প্রধান হয়েও কি একই তত্ত্ব তার? এখন মালদার রতুয়ায় যা হচ্ছে তাকে ম্যান মেড ছাড়া আর কি বলবেন? 33 দিনে দ্বিতীয়বার ফের বাঁধ ভাঙল রতুয়ায়। নদীর স্রোতে ধুয়ে মুছে সাফ এবার 6 কোটির বাঁধ। গঙ্গার জলে পুজোর মুখে নতুন করে পথে বসল ভূতনি। মার্চ অগাস্টে এই ভূতনিতেই ভেসে যায় 1.5 কোটির বাঁধ। সিপিএম বিজেপির লোকরা 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। তখন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে ফোন করতেই কুকথার স্রোত। এমএলএ ম্যাডাম বলছেন? হ্যাঁ। 2 কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাঁধ ভেঙে দিয়েছে, বালির বস্তা দিয়ে। সেই বিতর্কের আবহে এ মাসের শুরুতে ভূতনির পশ্চিম রতনপুরে নদীর রিংবাঁধ থেকে বালির বস্তা সরিয়ে দিতে দেখা যায়। অভিযোগ, বাঁধ কেটে ইচ্ছে করে ডোবানোর চেষ্টা হয় গোটা এলাকা। গ্রেফতার করা হয় এক সিভিক ভলান্টিয়ার সহ 2 জনকে। তার মধ্যেই রিং বাঁধ ভাঙল। প্রতি বছরে 3টা 4টা বালির বস্তার রিং বাঁধ তৈরি করছে, আর সেইখানে একটাও বাঁধ
টিকছে না গঙ্গা ভাঙন, আর সেখান থেকে বাঁধ কেটে গিয়ে পুরো ভুতনি শেষ হয়ে গেছে। আজকে ভুতনির মানুষকে ডুবানো হলো, ওমেন মেড বন্যা। সেচ দপ্তর শুনতে চায় না, যারা বলেন তাদেরকে পুলিশের ভয় দেখানো হয়। পশ্চিম রতনপুরে রিং বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে রতুয়া 1 নম্বর ব্লকের একাংশ ও ভুতনির সংরক্ষিত এলাকায়। একদিকে গঙ্গা, অন্যদিকে ফুলহারের ছোবল, বিধ্বস্ত ভুতনির লক্ষ লক্ষ মানুষ। প্রত্যেকবার ওই রিং বাঁধের কাজ আর বস্তার কাজ আমরাও বিরক্ত হয়ে গেছি। এবার যাতে আরসিসি ঢালাই বা বোল্ডার এরকম কিছু একটা করা হোক। ডিপেন্ডস অন গঙ্গা। গঙ্গা যেহেতু এখন রাইজিং লেভেলে আছে, গঙ্গা যদি একটু ডাউন লেভেলে হয়ে যায় তাহলে একটু বেটার ফর আস। প্রশাসনই বুঝতে পারছে না কবে ভুতনিতে স্বস্তি ফিরবে। বুঝবেই বা কি করে? শুখা মরশুমে তো বাঁধের কাজ হয় না, আর কাজ যখন হয় তখন নদীর গা ঘেঁষে। গোটা বাংলা যখন শারদোৎসবে মাতবে, তখন ভুতনির 1.5 লাখ মানুষ ম্যানমেড বানে বোধহয় চোখের জল ফেলবে। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। মালদায় বাঁধভাঙা নিয়ে বাঁধভাঙা বিতর্ক দেখলেন। এবার পাশের জেলা মুর্শিদাবাদ দেখুন, সেখানেও কিন্তু ভাঙন চলছে। তবে সেক্ষেত্রে শাসক বিরোধী অদ্ভুত মিল, তারা এক হয়ে গিয়েছেন, কারণ জানেন তারা এক না হলে বিঘের পর বিঘে জমি, বিঘের পর বিঘে গ্রাম, একের পর এক গ্রাম নেই হয়ে যাবে। দেখুন, আমার গ্রাম বাঁচাতে সরকার, ইরিগেশন ডিপার্টমেন্ট যেটা উদ্যোগ নেবে সেটাই সঠিক। আমি কাজের পক্ষে, কাজ হোক, আমার গ্রাম বাঁচে। এটা আরো আগে হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেল। আরো আগে হলে একটু সব কিছুটা প্রসেস আমরা এগিয়ে যেতাম। এটা কখনো কারো পক্ষে এককভাবে সমাধান করা সম্ভব নয়। গ্রাম পঞ্চায়েতের পক্ষেও সম্ভব নয়, পঞ্চায়েত সমিতির পক্ষেও সম্ভব নয়, কিংবা আরো উন্নতর কর্তৃপক্ষ তাদের পক্ষে এককভাবে সম্ভব নয়। সবাই মিলে সম্মিলিতভাবে যাতে একসাথে কাজ করে এবং একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করলে পরে তবেই এই সমস্যার সমাধান কিছুটা সম্ভব। সুপ্রিম কোর্টে বড় স্বস্তি আম্বানিদের। অনন্ত আম্বানিদের ভান্তারাকে ক্লিন চিট। গুজরাতের জামনগরে বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে কোনো অনিয়ম হয়নি, লঙ্ঘিত হয়নি বন্যপ্রাণ সংরক্ষণ আইন। এসআইটি রিপোর্টকে মান্যতা দিয়ে জানালো দেশের সর্বোচ্চ আদালত। বন্তারা বিতর্কে দাড়ি টানল সুপ্রিম কোর্ট। বন্যপ্রাণ সংরক্ষণে কোনো অনিয়ম হয়নি। অবসরপ্রাপ্ত বিচারপতি জি চিলামেশ্বর নেতৃত্বাধীন এসআইটির রিপোর্টকে মান্যতা দিয়ে জানালো সর্বোচ্চ আদালত। বিচারপতি পঙ্কজ মিত্তল এবং বিচারপতি প্রসন্ন বি ভাড়ালের বেঞ্চের পর্যবেক্ষণ, গুজরাতের জামনগরে আম্বানি গোষ্ঠীর মালিকানাধীন বন্তারা বন্যপ্রাণ সংরক্ষণ আইন ভাঙেনি। বৈদেশিক মুদ্রা পরিচালনা আইন, বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন, বিরল প্রাণী ও উদ্ভিদ সংক্রান্ত বাণিজ্যিক নীতিভঙ্গ কোনো অভিযোগেরই সত্যতা খুঁজে পায়নি সেট। আদালতের পর্যবেক্ষণ, বন্যপ্রাণ রক্ষণাবেক্ষণে বন্তারার পরিকাঠামো সর্বোচ্চ পর্যায়ে। যাবতীয় ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে বন্তারার পশুপাখি আনা হয়েছে বলে উল্লেখ রয়েছে এসআইটির রিপোর্টে। এই সমস্ত অভিযোগ নিয়ে সিবিআই, ডিআরআই এবং ইডির মতো সংস্থার সঙ্গে কথা বলেছে বিশেষ অনুসন্ধানকারী দল। মন্দিরের হাতি বন্তারায় আনা নিয়ে মামলাকারী আপত্তি টেকেনি সুপ্রিম কোর্টে। আদালতের মতে, স্বাধীন তদন্ত কমিটি কোনো অনিয়ম খুঁজে পায়নি, তাই অনাবশ্যক অভিযোগ তোলা ঠিক নয়। কিছু ভালো জিনিস দেশে হতে দিন। সুপ্রিম কোর্টের মতে, বন্তারাকে নিয়ে এসআইটির যে উপসংহার টেনেছে তা দ্বিধাহীনভাবে গ্রহণ করায় কোনো বাধা নেই। শেষে মামলা খারিজ করে বন্তারাকে ক্লিনচিট দিল দেশের সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জিএসটি সংস্কার হওয়ায় দুধের দাম কমাচ্ছে মাদার ডেয়ারি। টেট্রা প্যাকেট দুধের দাম লিটার প্রতি 2 টাকা কমাচ্ছে মাদার ডেয়ারি। মাদার ডেয়ারি দুধের 1 লিটার টেট্রা প্যাকেট দাম কমে হচ্ছে 75 টাকা। তবে পলি প্যাকেটজাত দুধের দাম অপরিবর্তিতই থাকছে, কারণ পলি প্যাকেটজাত দুধ কখনোই জিএসটির আওতায় ছিল না। একই সঙ্গে কমছে মাদার ডেয়ারির ঘি, পনির, মাখন, আইসক্রিমের দামও। মাদার ডেয়ারির ঘি, পনির, মাখন, আইসক্রিমের দামও কমছে। জিএসটির আওতায় ছিল না পলি প্যাকেটজাত দুধ। টেট্রা প্যাকেট দাম কমে হচ্ছে 75 টাকা। দুধের 1 লিটার টেট্রা প্যাকেট দাম কমে হচ্ছে 75 টাকা। মাদার ডেয়ারি
লিটার প্রতি 2 টাকার দাম কমাচ্ছে। বারুইপুরের দলুয়াখাকিতে সন্ত্রাস, পুলিশের ভূমিকায় বিরক্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সরকার বদলালেও পুলিশ একই থাকে, এদেরকে নিয়েই আমাদের কাজ করতে হয়, মন্তব্য বিচারপতির। 2023 সালের নভেম্বর মাসে তৃণমূল কর্মী সাইফুদ্দিনের মৃত্যুর পরে বাম সমর্থকদের 28টি বাড়ি জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালায়। ঘটনার পর 2 বছর পেরিয়ে গেলেও 14 জন অভিযুক্তের মধ্যে গ্রেপ্তার মাত্র 2। সিআইডিকে বাকি 12 জনকে খোঁজার দায়িত্ব দিল হাইকোর্ট। রাজনৈতিক রং দেখলে হবে না, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, মন্তব্য বিচারপতির। 45 দিন সময় দিন, সবাইকে খুঁজে আনবো, আবেদন সরকারি আইনজীবী। এই ভোকাল টনিক তদন্তকারী অফিসারকে দিন, মন্তব্য বিচারপতি ঘোষের। দীর্ঘদিন ধরে মামলা চলছিল, দীর্ঘদিন ধরে মামলা চলতে চলতে আজকে অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে আয়োগ কাজ করছিলেন, যে আয়োগ তদন্ত করছিলেন, সেই আয়োগকে মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সিআইডি ওয়েস্ট বেঙ্গলকে অবিলম্বে ডাইরেকশন দিয়েছে যে 14 জন আছে, 14 জনের মধ্যে 2 জন অ্যারেস্ট হয়েছিল, বাকি 12 জন 2 বছর ধরে নাকি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না। অবিলম্বে অ্যাজ সুন অ্যাজ পসিবল দ্রুততার সাথে তাদেরকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করতে হবে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH